গল্পের শুরুতে আমাদের জানানো হয় যে 11ই সেপ্টেম্বর 2001 সালে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে টুইন টাওয়ারে এক ভয়ঙ্কর জঙ্গি হামলা হয়েছিল, যেখানে প্রায় 3000 নিরীহ মানুষের প্রাণ গিয়েছিল। ওই ঘটনার ঠিক 2 বছর পর এক গোপন সিআইএ ডিটেনশন সেন্টারে ড্যান নামে এক সিআইএ এজেন্ট একজন সন্দেহভাজন জঙ্গিকে ধরে তার ওপর কঠোরভাবে জিজ্ঞাসাবাদ করছে। এই জঙ্গিটিকে পাকিস্তান থেকে ধরা হয়েছিল। তার বিরুদ্ধে অভিযোগ সে 9/11-এর হামলায় ওসামা বিন লাদেনকে সাহায্য করেছিল, যে আল কায়েদার নেতা এবং এই হামলার মূল মাস্টারমাইন্ড। এই লোকটির বিরুদ্ধে আরও অভিযোগ আছে যে সে সেই লোকেদের কাছে টাকা পৌঁছে দিয়েছিল যারা এই ভয়ঙ্কর হামলাটা ঘটিয়েছিল। ড্যানের সঙ্গে মায়া নামে এক জুনিয়র সিআইএ অফিসারও ছিল, যে অনেক বছর ধরে আল কায়েদা আর ওসামা বিন লাদেন সম্পর্কে তথ্য জড়ো করছে। তাকে দায়িত্ব দেওয়া হয়েছে ওসামাকে খুঁজে বের করার, মানে সে কোথায় লুকিয়ে আছে সেটা খুঁজে বের করতে হবে, কারণ 9/11-এর পরেও সিআইএর হাতে ওসামার সম্পর্কে কোনো পাকা খবর আসেনি। এখানে ড্যান সেই লোকটিকে টর্চার করে তার সঙ্গীদের ব্যাপারে জানতে চায়, কিন্তু সে লোক কিছু বলতেই চায় না। তখন ড্যান তাকে একটা ছবি দেখিয়ে বলে, এটা তোমার বন্ধু, খুব তাড়াতাড়ি সে সৌদি আরবে বড় কিছু করতে চলেছে। যদি তুমি আমাদের কিছু বলো তাহলে আমরা তোমায় ভালো খেতে দেব। কিন্তু সেই লোক মুখ খোলে না। তখন ড্যান তার গলায় কুকুরের চেন বেঁধে খুব খারাপভাবে মারধর করতে থাকে। এরপর মায়া পাকিস্তানের ইসলামাবাদে অবস্থিত আমেরিকান এম্বাসিতে আসে। মায়া আর ড্যান তাদের আরও এক সহকর্মীর সঙ্গে মিলে ওসামাকে ধরার মিশনে ব্যস্ত থাকে। এরপর 2004 সালে সৌদি আরবের এক হোটেলে আল কায়েদার কিছু জঙ্গি একসাথে হোটেলে থাকা আমেরিকান আর অমুসলিমদের ওপর গুলি চালিয়ে দেয়, যার ফলে অনেক লোকের মৃত্যু হয়। ড্যান আর মায়া যখন এই খবরটা টিভিতে দেখে তারা খুব দুঃখ পায়। ড্যান নিজেকে এই ঘটনার জন্য দোষী মনে করে। সে বলে, আমার কাছে আগেই এটার খবর ছিল, কিন্তু সেই ধরা পড়া লোকটার মুখ থেকে কিছুই বের করতে পারিনি। তখন মায়া বলে, কেননা আমরা তাকে মিথ্যা বলি যে এই ঘটনার আগেই আমরা সৌদি আরবে থাকা জঙ্গিদের ধরে ফেলেছি, আর এটা হয়েছে শুধু তোমার সত্যি বলার জন্য। যাই হোক, আমরা তাকে এতদিন ধরে ঘুমোতে দিইনি, ও আমাদের কথায় বিশ্বাস করে ফেলবে। এরপর মায়া আর ড্যান সেই লোকটিকে ভালো খেতে দেয় আর বলে, তোমার জন্য আমরা অনেক নিরীহ লোকের প্রাণ বাঁচাতে পেরেছি আর সৌদিতে থাকা জঙ্গিদের ধরে ফেলেছি। সেই লোকটা কয়েকদিন ধরে ঘুমোয়নি বলে তার মাথা ঠিকমতো কাজ করছিল না, আর সে ড্যান আর মায়ার কথায় বিশ্বাস করে ফেলে। তখন ড্যান আর মায়া তাকে জিজ্ঞেস করে, এমন কোনো লোক আছে কি যাকে ধরে তারা ওসামাকে ধরতে পারে? তখন সে বলে আবু আহমেদ আল কুরেতির কথা। সে বলে আবু আহমেদ একজন কম্পিউটার এক্সপার্ট আর সে ওসামা বিন লাদেনের জন্য কাজ করত। সে আরও বলে, আমি একবার করাচিতে আবু আহমেদের সঙ্গে দেখা করেছিলাম। তখন ও আমাদের ওসামার একটা চিঠি পড়ে শুনিয়েছিল, যেখানে লেখা ছিল জিহাদ চালিয়ে যেতে হবে। মায়া আর ড্যান আগে কখনো আবু আহমেদ নামটা শোনেনি, তাই মায়া আল কায়েদার ধরা পড়া জঙ্গি আর জেলে থাকা অন্য জঙ্গিদের কাছ থেকে আবু আহমেদ সম্পর্কে জানতে চায়। অনেক জঙ্গি মায়াকে বলে যে তারা আবু আহমেদকে চেনে, আর সবাই একই কথা বলে, ওসামার মেসেজগুলো তাদের কাছে পৌঁছে দিত ওই আবু আহমেদ। এই কথা শুনে মায়া পুরোপুরি বিশ্বাস করে ফেলে যে যদি তারা আবু আহমেদকে খুঁজে পায় তাহলে তারা ওসামার কাছে পৌঁছাতে পারবে। যখন মায়া এই তথ্যটা তার চিফকে জানায়, তখন সে ব্যাপারটাকে খুব একটা গুরুত্ব দেয় না এবং মায়াকে বলে, প্রমাণ নিয়ে এসো। এরপর জুলাই 2005 সালে ইউনাইটেড কিংডমের লন্ডনে একটা বাসে ভয়ানক বোমা বিস্ফোরণ ঘটে, যেখানে অনেক নিরীহ মানুষের মৃত্যু হয়। এর দায়ও ওসামার ওপরই আসে। এই সময় মায়া পাকিস্তানের এক ডিটেনশন সেন্টারে যায়, যেখানে সে এক জঙ্গিকে জিজ্ঞাসাবাদ করে। সেই জঙ্গি বলে, আমি আবু আহমেদকে চিনি, কিন্তু আমি তো কি অন্য কেউ জানে না ও কোথায় থাকে। সে কখনোই এক জায়গায় থাকে না, দরকার হলে নিজেই সামনে আসে। এরপর মায়া আর ড্যান আরও অনেক জঙ্গির কাছে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু আবু আহমেদ সম্পর্কে তারা কোনো নির্দিষ্ট তথ্য পায় না, আর যারা কিছু জানত তারা মার খাওয়ার পরেও চুপ থাকে। এইসব দেখে ড্যান ক্লান্ত হয়ে পড়ে। সে মায়াকে বলে, আমি ওয়াশিংটন যাচ্ছি, তুমিও চলো আমার সঙ্গে। কিন্তু মায়া কোনো অবস্থাতেই ওসামাকে না খুঁজে কোথাও যেতে চায় না। ড্যান বলে, এখানে পাকিস্তানে সবাই জানে তুমি কি কাজ করো, তোমার সাবধানে থাকতে হবে, তোমার এখানে বিপদ আছে। কিন্তু মায়া এইসব কথার মোটেও ভয় পায় না। এরপর মায়া নানা ধরনের টেকনিক আর আন্দাজ ব্যবহার করে তথ্য আর ডেটার বিশাল ভাণ্ডার ঘেঁটে যেতে থাকে। সে তার সব মনোযোগ আবু আহমেদকে খুঁজে বের করায় লাগায়। এরপর সেপ্টেম্বর 2008 সালে আমরা মায়াকে তার এক কলিগের সঙ্গে পাকিস্তানের একটা হোটেলে দেখি। ঠিক তখনই সেই হোটেলে একটা ভয়ানক বিস্ফোরণ ঘটে। ভাগ্য ভালো ওরা দুজনেই বেঁচে যায়, যদিও অনেক লোক মারা যায়। সাল 2009 মায়ার সেই সহকর্মী তাকে জানায় যে
জর্ডানের একজন ডাক্তার আছে যে আল কায়েদার জন্য কাজ করে। সে টাকার জন্য আমাদের জন্য কাজ করতে রাজি হয়েছে, কিন্তু সে আমাদের সঙ্গে দেখা করতে চায় না। তবুও মায়ার সেই কলিগ সেই ডাক্তারকে আফগানিস্তানে থাকা আমেরিকান মিলিটারি বেসে ডাকার ব্যবস্থা করে ফেলে। এই মিশনের জন্য চিফের কাছ থেকে অনুমতিও পেয়ে যায়। যদিও তাদের সন্দেহ ছিল ডাক্তারটা হয়তো তাদের সঙ্গে ধোঁকা দিতে পারে, তবুও তারা এই ঝুঁকি নেয়। তাই মায়ার সহকর্মী কিছু সিআইএ অফিসারের সঙ্গে আফগানিস্তানের চ্যাপম্যান ক্যাম্পে যায়। যখন সেই ডাক্তার গাড়ি নিয়ে আসে, তখন মায়ার কলিগ সেনাদের থামিয়ে দেয় যাতে ডাক্তার ভয় পেয়ে পালিয়ে না যায়। ডাক্তার যখন কাছে আসে, তখন গাড়ি থেকে দুজন নামে। সেনারা তাদের তল্লাশি করতে শুরু করে। ঠিক তখনই তারা আল্লাহু আকবর বলে নিজেদের উড়িয়ে দেয়। এই বিস্ফোরণে মায়া সেই কলিগ আর আরও অনেক সিআইএ অফিসার মারা যায়। এই খবরটা যখন মায়া পায়, তখন সে পুরোপুরি ভেঙে পড়ে। ঠিক তখনই মায়া আর একটা খারাপ খবর পায়। আবু আহমেদ, যাকে সে এত বছর ধরে খুঁজছিল, সে নাকি মারা গেছে। মায়া একটা ভিডিও দেখে যেখানে এক জঙ্গি বলছে আবু আহমেদ 2001 সালে মারা গেছে, আমি নিজের হাতে ওকে আফগানিস্তানে কবর দিয়েছি। এই কথা শুনে মায়া আরও হতাশ হয়ে পড়ে। সেভাবে যাকে নিয়ে এত বছর ধরে খোঁজ করছিল, সে তো অনেক আগেই মারা গেছে। এই সময় মায়া আর বাকি সিআইএ অফিসারদের ওপরে প্রচণ্ড চাপ থাকে। তাদের বলা হয় যে তারা শত্রুর সঙ্গে লড়াইয়ে হেরে যাচ্ছে। এত বছরেও তারা কোনো বড় ফল পায়নি, তাই তাদের খুব তাড়াতাড়ি ওসামাকে খুঁজে বার করতে হবে। কয়েকদিন পরে মায়ার এক সহকর্মী তার কাছে আসে আর বলে, 9/11-এর পর আমরা সারা দুনিয়ার বহু দেশের কাছ থেকে অনেক নাম পেয়েছিলাম যাদের ভুয়ো পাসপোর্ট নিয়ে এয়ারপোর্টে ধরা হয়েছিল। তাদের মধ্যেই একজন ছিল আফগানিস্তানের এক লোক যার মুখ আবু আহমেদের সঙ্গে মেলে। এখান থেকেই মায়া জানতে পারে যে আবু আহমেদের আসলে 8 জন ভাই আছে, আর সবার মুখ একরকম। যে লোকটা 2001 সালে মারা গিয়েছিল, সে সম্ভবত আবু আহমেদের বড় ভাই ছিল। অর্থাৎ আবু আহমেদ হয়তো এখনও বেঁচে আছে। এই তথ্য জানার পর মায়া ড্যানকে ফোন করে, যে তখন ওয়াশিংটনে সিআইএর এক সিনিয়র পজিশনে কাজ করছে। মায়া তাকে বলে, আমার মনে হচ্ছে আবু আহমেদ এখনও বেঁচে আছে, কারণ এমন বড় এক জঙ্গি যদি মারা যেত, তাহলে সেই খবর অনেক লোকের কাছে পৌঁছে যেত। কিন্তু ওর মৃত্যুর কোনো নিশ্চিত খবর নেই। আমি পুরোপুরি নিশ্চিত সে এখনও জীবিত। ড্যান তাকে জিজ্ঞেস করে, আমি তোমার জন্য কি করতে পারি? তখন মায়া বলে, আমার যে কোনো মূল্যে আবু আহমেদের ফোন নম্বর চাই। এরপর ড্যান কুয়েতে যায়, যেখানে সে আগে থেকে চেনা এক কুয়েতি প্রিন্সের সঙ্গে দেখা করে। ড্যান সিআইএর ফান্ড ব্যবহার করে তাকে একটা ল্যাম্বোরগিনি গাড়ি গিফট দেয়, আর তার পরিবর্তে আবু আহমেদের নম্বর চায়। ড্যান প্রিন্সকে একটা কাগজ দেয়, যেখানে আবু আহমেদের আসল নাম লেখা থাকে ইব্রাহিম সাইদ। সে জানায় ইব্রাহিম কুয়েতেই জন্মেছিল, আর তার মা এখনও সেখানেই থাকেন। প্রিন্স তাকে নম্বর দিয়ে দেয়, আর ড্যান সেই নম্বর মায়াকে পাঠিয়ে দেয়। এরপর তারা সেই নম্বর ট্র্যাক করা শুরু করে, কিন্তু বেশিরভাগ সময় নম্বরটা বন্ধই থাকে। তবে যখনই ফোনটা চালু হয়, তখন তারা জানতে পারে যে আবু আহমেদ পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে আছে। এই সময় 1 মে 2010 সালে নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে এক গাড়ি থেকে বিস্ফোরক উদ্ধার হয়। যদি সেই বোমা ফেটে যেত, তাহলে না হয় কত মানুষ মারা যেত। এদিকে মায়া তার চিফের কাছে গিয়ে বলে, আমাকে রাওয়ালপিন্ডি আর পেশাওয়ারে একটা করে সেফ হাউস আর 4 জন করে অপারেটিভ দিতে হবে। কিন্তু চিফ সেটা মানতে চায় না, আর বলে, তুমি যে লোকটাকে খুঁজছ, আমরা তো জানি না সে আরও বেঁচে আছে কিনা। এই কথা শুনে মায়া রেগে গিয়ে বলে, যদি তাই হয়, তাহলে আমি ওয়াশিংটনে ফিরে যাচ্ছি। তখন আপনাকেই অথরিটিকে জবাব দিতে হবে যে আমি এখানে কেন এসেছিলাম। এই কথা শুনে অবশেষে চিফকে মায়ার কথা মেনে নিতে হয়। এরপর আবু আহমেদকে খুঁজে বার করার জন্য অনেক সিআইএ অপারেটিভস নিযুক্ত করা হয়। তারা দিনরাত আবু আহমেদকে খোঁজে, কিন্তু আবু আহমেদ কখনো এক জায়গায় দাঁড়িয়ে কথা বলেন না, বরং বারবার জায়গা পাল্টায়। একদিন যখন আবু আহমেদের ফোন অন থাকে, তখন কপাল জোরে সিআইএ অপারেটিভসরা ঠিক কাছাকাছি থাকে। তারা চুপচাপ তার পেছন পেছন গিয়ে তার একটা ফটো তুলে নেয়। আবু আহমেদের ফটো পাওয়া খুবই বড় ব্যাপার। এরপর পাকিস্তানে থাকা সিআইএ গুপ্তচররা আবু আহমেদের ওপর নজর রাখা শুরু করে। একদিন যখন মায়া দাড়িতে কোথাও যাচ্ছিল, তখন তার ওপর গুলি চালানো হয়, তবে সে বেঁচে যায়। কিন্তু তার প্রাণের ঝুঁকি বেড়ে যাওয়ায় তাকে আমেরিকায় ফিরিয়ে আনা হয়, যেখান থেকে সে মিশনের কাজ চালিয়ে যেতে থাকে। এখানে সিআইএ জানতে পারে যে আবু আহমেদ পাকিস্তানের এবটাবাদে এক বিশাল বাড়িতে থাকে, যেটা পাকিস্তান সেনাবাহিনীর একাডেমির ঠিক পাশে। এরপর অনেক মাস ধরে সেই বাড়ির উপর নজরদারি চলে। মায়া সিআইএর এক মিটিংয়ে ওই বাড়ির ব্লুপ্রিন্ট দেখিয়ে জানায়, বাড়ির চারপাশে 10 ফুট উঁচু দেয়াল, সব জানালা বন্ধ থাকে, ছাদে 7 ফুট উঁচু দেয়াল, কেউ বাড়ি থেকে বেরোয় না,
এমনকি বাইরে ময়লা পর্যন্ত ফেলা হয় না। স্যাটেলাইট দিয়ে দেখা যায় ওই বাড়িতে 3 জন মহিলা, 2 জন পুরুষ ও কিছু বাচ্চা থাকে। আর একজন লোক আছে যে বাড়ি থেকে বেরোয় না, কেবল ছাদের ওপরে হাঁটে, কিন্তু উঁচু দেয়ালের কারণে তাকে দেখা যায় না। মায়া মনে করে এই লোকটাই ওসামা বিন লাদেন, যদিও অন্য অফিসাররাদের সন্দেহ যে সে কোনো বড় জঙ্গি হতে পারে। কিন্তু মায়া 100% নিশ্চিত যে ওই লোকটাই ওসামা, আর এখনই আক্রমণ করা দরকার। তবে তার সিনিয়ররা তখনও রাজি হয় না। কয়েক মাস পর মায়ার চিফ সিআইএ ও আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে দেখা করে আর জানায় ওই বাড়িতে কোনো ইন্টারনেট নেই, ফোন কলও না আসে না যায়। এমনকি আমরা বাচ্চাদের জন্য একটা নকল ভ্যাকসিনেশন প্রোগ্রাম শুরু করেছিলাম যাতে বাড়ির ভেতরে ঢোকা যায়, কিন্তু আমাদের ঢুকতে দেওয়া হয়নি। এই শুনে নিরাপত্তা উপদেষ্টা সন্তুষ্ট হয় না। সে বলে সম্পূর্ণ প্রমাণ দরকার, না হলে প্রেসিডেন্ট আক্রমণের অনুমতি দেবেন না। তখন চিফ বলে যদি ওসামা পালিয়ে যায় তাহলে আমরা কখনো আর ওকে ধরতে পারবো না, আর তখন প্রতিদিন এই সিদ্ধান্তের জন্য আপনার আফসোস হবে। এই কথা শুনে নিরাপত্তা উপদেষ্টা চিফকে আক্রমণের প্ল্যান বানাতে বলে। এরপর আমরা মায়াকে দেখি এরিয়া 51-তে, যেখানে আমরা ইউএস নেভি সিল টিমকে দেখতে পাই। তাদের এমন হেলিকপ্টার দেখানো হয় যেগুলো রাডারে ধরা পড়ে না। মায়া ইউএস নেভি সিল টিমকে জানায় যে তাদের পাকিস্তানের এবটাবাদে সেই বাড়িতে হামলা চালাতে হবে যেখানে ওসামা লুকিয়ে থাকতে পারে। পরে সিআইএ এবং অন্যান্য অফিসারদের সঙ্গে ফাইনাল মিটিং হয়, যেখানে সিদ্ধান্ত নিতে হবে আক্রমণ হবে কিনা। তখনও নিশ্চিত হওয়া যায়নি যে ওসামা সত্যি ওখানে আছে কিনা। যদি সিল টিম সেখানে গিয়ে ওসামাকে না পায় তাহলে পাকিস্তানের সঙ্গে আমেরিকার সম্পর্ক খারাপ হয়ে যেতে পারে। এখানে অনেকে সিনিয়র ঝুঁকি নিতে রাজি ছিল না। তখন মায়াকে জিজ্ঞেস করা হয়, তুমি কতটা নিশ্চিত? মায়া বলে 100% নিশ্চিত ওসামা ওই বাড়িতেই আছে। মায়ার এই আত্মবিশ্বাস দেখে 2011 সালে প্রেসিডেন্ট বারাক ওবামা ওই বাড়িতে হামলার অনুমতি দেন। এরপর সিআইএ আর নৌসেনা সিল টিম মিলে অপারেশন নেপচুন স্পিয়ার নামে যৌথ অভিযানের পরিকল্পনা করে। সিল টিম আফগানিস্তানে কয়েকদিন ধরে ট্রেনিং করে। 1 মে 2011 রাতে সিল টিম নিঃশব্দে হেলিকপ্টারে করে এবটাবাদের সেই বাড়িতে নামে। একটা হেলিকপ্টার ল্যান্ডিংয়ের সময় দেয়ালে ধাক্কা লেগে ক্র্যাশ হয়ে যায়, তবে কেউ আহত হয়নি। তারা বাড়ির মেইন গেটের দিকে এগোয়। তখন বাড়ির ভেতর থেকে গুলি চালানো হয়। সিল টিমও পাল্টা গুলি চালায়। এতে আবু আহমেদ মারা যায়। সিল টিম বাড়ির বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে এবং ওসামাকে খুঁজতে থাকে। একজন অফিসার উপরের ঘরে গিয়ে একজনকে গুলি করে মেরে ফেলে। আরেকজন আরও ওপরের ফ্লোরে যায় যেখানে অন্ধকার থাকে। সে বাইরে থেকে ওসামা বলে ডাকে যেন সে সাহায্য করতে এসেছে। ভেতরে হালকা নড়াচড়া হয়। অফিসার গুলি ছোঁড়ে। সে ভেতরে গিয়ে দেখে একজন লোক মরদেহ হিসেবে পড়ে আছে, আর সে কেউ নয়, আল কায়েদা নেতা ওসামা বিন লাদেন, যাকে ধরার জন্য আমেরিকা এত বছর ধরে চেষ্টা করছিল। সিল টিম হেডকোয়ার্টার্সে খবর দেয় ওসামা নিহত। সেখানে থাকা মহিলা ও বাচ্চাদের সিল টিম কোনো ক্ষতি করে না। সিল টিমকে হেডকোয়ার্টার থেকে জানানো হয় যে পাকিস্তান সব বুঝে গেছে, তাড়াতাড়ি প্রমাণ জোগাড় করো এবং ওসামার দেহ নিয়ে বেরিয়ে পড়ো। তারা হার্ড ডিস্ক ও গুরুত্বপূর্ণ জিনিস জোগাড় করে, সাথে ওসামার দেহ হেলিকপ্টারে তোলে। যে হেলিকপ্টারটা ক্র্যাশ হয়ে গিয়েছিল সেটা ব্লাস্ট করে দেয়, আর এরপর তারা ওখান থেকে চলে যায়। তারা আফগানিস্তানের জালালাবাদে অবস্থিত আমেরিকান বেসে ফিরে আসে। সেখানে মায়া ওসামার দেহ দেখে নিশ্চিত হয় এই ওসামা বিন লাদেন। অপারেশন সফল হওয়ার পর মায়া একা বসে একটা সামরিক বিমানে করে বাড়ি ফেরার জন্য রওনা হয়। পাইলট তাকে জিজ্ঞেস করে, তুমি কোথায় যেতে চাও? মায়ার চোখে জল। এই জল তার বছরের পর বছর পরিশ্রম, ত্যাগ আর সাফল্যের প্রতিচ্ছবি। এই দৃশ্যের সঙ্গে মুভি শেষ হয়। বন্ধুরা, আপনি কি মনে করেন এই অপারেশন কি সত্যি সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে কোনো বড় পরিবর্তন এনেছে? আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর এরকম মুভি এক্সপ্লানেশন পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন, তাহলে পরের ভিডিও মিস করবেন না। ততক্ষণ পর্যন্ত বাই বাই।